মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পর আজ তোমাদের নিয়ে যাচ্ছি আরও একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করাতে। আজ নিয়ে যাব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। উজ্জয়িনীতে দুদিন থাকার পর 3 দিনের মাথায় আমরা চলে গিয়েছিলাম ওমকারেশ্বর দর্শনে। উজ্জয়িনীতে আমাদের হোটেলের সামনে থেকেই আমাদের গাড়ি ছেড়েছিল ভোর 6:30টার সময়, আর এখন 7টা বাজতে যায়। এখন সূর্য মামা উঁকি দিচ্ছে। তখন প্রচণ্ড ঠান্ডা, সবাই একদম চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। কুয়াশা যেন মাঠের পর মাঠ চাদরের মতো ঢেকে রেখেছে সব কিছু। ধীরে ধীরে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমরা চলেছি ওমকারেশ্বরের পথে। হিন্দু ধর্মানুসারে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 2টি জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর এবং ওমকারেশ্বরের অবস্থান মধ্যপ্রদেশে। আগের পর্বে তোমাদেরকে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করিয়েছি, যেটি উজ্জয়িনীতে অবস্থিত। আজকে মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলার ওমকারে অবস্থিত ওমকারেশ্বর মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এবার তোমাদেরকে বলে দেই এখানে কিভাবে আসবে। যদি আমাদের মতো উজ্জয়িনী থেকে আসো, তবে উজ্জয়িনী থেকে গাড়ি ছাড়ে, মানে বাস ছাড়ে উজ্জয়িনী বাস স্ট্যান্ড থেকে ভোরবেলা, যার পার হেড চার্জ নেয় 250 টাকা করে। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই আমাদের হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। টেম্পো ট্রাভেলার ছিল, রেট ছিল 10,000 টাকা। এছাড়াও ট্যাক্সি পাওয়া যায়, যেগুলির রেট থাকে 3,500 টাকা মতো। আমরা ভোর 6:30টায় বেরিয়েছিলাম এবং পৌঁছেছিলাম প্রায় 11:30 নাগাদ। এছাড়াও তোমরা যদি ডিরেক্ট ওমকারেশ্বরে আসতে চাও, তাহলে কিন্তু তোমরা ইন্দোরে চলে আসতে পারো। সেখান থেকে তোমরা বাস পেয়ে যাবে ওমকারেশ্বরে আসার। ইন্দোর থেকে ওমকারেশ্বরের দূরত্ব প্রায় 77 কিলোমিটার। চারিদিকে দর্শনার্থীদের ভিড় এবং পাহাড়ে বেষ্টিত ওমকারেশ্বর মান্ধাতা একটি ছোট্ট দ্বীপ, যাকে বেষ্টন করে রয়েছে চারিদিক থেকে নর্মদা নদী। নর্মদা নদীর পলি পড়ে চারিদিক থেকে এই দ্বীপের আকার সৃষ্টি করেছে ওঙের মতো, তাই এই দ্বীপের নাম ওঙ্কার। আগে ছোট ছোট নৌকা করে নদী পার হয়ে এই দ্বীপে যেতে হতো। ফলে সন্ধ্যের পর বা বর্ষাকালে ভিড়েতে নৌকা উল্টিয়ে দুর্ঘটনা ঘটত। এখন সেই ভয়টা নেই, কারণ 1979 সাল থেকে লোক চলাচলের উপযোগী একটি 270 ফুটের পাকা সেতু নির্মাণ হয়েছে এখানে, যেটিকে বলা হয় ঝুলা পুল। গাড়ি বা বাস তোমাদেরকে যেখানে নামিয়ে দেবে, সেখান থেকে কিন্তু মন্দির আরও অনেকখানি যেতে হয় এবং দ্বীপ পরিক্রমা করতে হয় প্রায় 7 কিলোমিটার মতো। যদি পায়ে হেঁটে দ্বীপ পরিক্রমা করতে চাও, তাহলে হেঁটে মন্দিরেও যেতে পারো। কিন্তু যদি তা না চাও, তাহলে পরে এখান থেকে কিন্তু অটো পাওয়া যায়। পার হেড 100 টাকার বিনিময়ে আমাদেরকে নিয়ে গিয়েছিল। সিজন ওয়াইজ রেট চেঞ্জ হতে পারে। টোটো বা অটোয় উঠে কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতে পাবে দুদিকে পাহাড় কাটা এবং তার মাঝখান থেকে রাস্তা। এই রাস্তায় সোজা নিয়ে চলে যাবে নর্মদা নদীর পাড়ে। শাল, পিয়াল এবং মেহগিনির জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা কিন্তু বেশ মনোমুগ্ধকর। কখন যে নদীর পাড়ে এসে পৌঁছাবে বুঝতে পারবে না। ওমকারেশ্বরে পুজো দেওয়ার আগে অনেকেই এখানে স্নান করেন কিংবা নদী থেকে জল তুলে নিয়ে যান। কথায় আছে, নর্মদা নদীর বুকে যে পাথর পাওয়া যায় তার প্রত্যেকটিই নাকি শঙ্কর, তাই অনেকে এখান থেকে কিন্তু পাথরও নিয়ে যায়। মন্দির থেকে জল নিয়ে অটোয় করে সোজা চলে এলাম ওমকারেশ্বর মন্দিরের সামনে। নর্মদা নদীর 2 তীরে 2টি জ্যোতির্লিঙ্গ, একটির নাম ওমকারেশ্বর এবং অপরটির নাম অমরেশ্বর বা মমলেশ্বর। এখন আমরা ওমকারেশ্বর মন্দিরের সামনে রয়েছি। দর্শন করার সময় আগে ওমকারেশ্বরকেই দর্শন করতে হয় এবং তারপর মমলেশ্বর দর্শন করতে হয়। এই 2 দর্শন করলেই নাকি পুরোপুরি পূর্ণ লাভ হয়। এইবার এই ওমকারেশ্বর মন্দির নিয়ে যে কাহিনীটি রয়েছে সেটি তোমাদেরকে বলি, শোনো। কথিত আছে, শ্রীরামচন্দ্রের পূর্বসূরি ইক্ষ্বাকু সূর্যবংশের রাজা মান্ধাতা একবার নাকি এখানে এসেই শিবের যজ্ঞ করেন। সেই যজ্ঞে সন্তুষ্ট হয়ে শিব মান্ধাতাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন, কিন্তু শিবের দর্শন মাত্রেই শিবের মহাজ্যোতি মান্ধাতার দৃষ্টি হরণ করে। মান্ধাতা শিবকে করজোড়ে বলেন, আপনি আপনার মহামূর্তি সংবরণ করুন এবং এখানে চিরকালের জন্য প্রতিষ্ঠিত হন। শিব প্রসন্ন হয়ে বলেন, তথাস্তু। সেই থেকেই এই ওমকার পর্বতে স্বয়ম্ভু শিব জ্যোতির্লিঙ্গের রূপে বিরাজমান।
অন্য একটি মতে মান্ধাতা নর্মদা নদীর পরিক্রমা করার সময় এই দ্বীপে আসেন এবং এখানে এসে রুদ্রযজ্ঞ করেন। শিব মান্ধাতাকে ছলনা করতে কিরাটের বেশে এখানে আসেন এবং যজ্ঞাগ্নি নিভিয়ে দেওয়ার চেষ্টা করেন। মান্ধাতা ও শিবের মধ্যে রীতিমতো মল্লযুদ্ধ বাধে। যুদ্ধ চলাকালীন মান্ধাতা হঠাৎ ওঙ্কার নাদ করতেই শিব শান্ত হন। শিবের সাথে মল্লযুদ্ধ করেছিলেন বলে এখানে শিবের নাম মল্লেশ্বর। মন্দিরে ঢোকার পথে পেয়ে যাবে প্রচুর ডালার দোকান, চাইলে এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারো। ওমকারেশ্বর মন্দির ভোর 5:30টায় খোলে এবং বন্ধ হয় রাত্রির বেলা 10টার সময়। মাঝখানে 12টা থেকে 1টা বাবাকে ভোগ দেওয়া হয়, তখন মন্দির বন্ধ থাকে। মন্দিরে ভিআইপি দর্শনের ব্যবস্থাও আছে, তার জন্য পার হেড 250 থেকে 300 টাকা চার্জ নেওয়া হয়। মন্দিরে বাবার মাথায় জল ঢালার বন্দোবস্তও রয়েছে, তবে তার জন্য 1150 টাকা মতো চার্জ করা হয়। আমি দুটোর কোনো দিকেই যাইনি, আমি লাইন দিয়ে 4 ঘন্টা দাঁড়িয়ে থেকেই বাবার দর্শন করেছি। নর্মদা নদীর ওপারেই রয়েছে মমলেশ্বর মন্দির, কিন্তু আমাদের ছিল ফেরার তাড়া, কারণ রাত্রিরে ছিল আমাদের সোমনাথ যাওয়ার ট্রেন, তাই আমাদের পক্ষে আর মমলেশ্বর দর্শন করা সম্ভব হয়নি। ভিড়ের কথা আর আলাদা করে বললাম না, দেখতেই পাচ্ছ কত ভিড়। ইতিহাস বলে পুনের পেশোয়া বাজিরাও যখন ওঙ্কার তীর্থ নর্মদা পরিক্রমা করতে আসেন, তখন মান্ধাতা রাজার বানানো এই মন্দির এমনভাবে জঙ্গলে ঢেকে গিয়েছিল যে এই মন্দির যে কেউ স্থাপন করেছিল তার চিহ্ন পর্যন্ত প্রথমে খুঁজে পাওয়া যায়নি। মন্দিরের অস্তিত্ব খুঁজে না পেয়ে বীরখালা পাহাড়ের ওপর একটি বিশাল মন্দির বাজিরাও নির্মাণ করেন। অনেক বছর পরে মান্ধাতার মন্দির আবিষ্কৃত হলে উভয় মন্দিরেই পুজো করা হতো। মন্দিরের ভেতরে সেরকমভাবে ভিডিও করা অ্যালাউ নয়, তাই যতটা সম্ভব হয়েছে ততটাই ভিডিও করার চেষ্টা করেছি এবং যা করতে পেরেছি তাই তোমাদের জন্য করে নিয়ে এসেছি এবং দেখাচ্ছি। ওমকারেশ্বর মন্দিরে শুরুতেই রয়েছে একটি নারায়ণের ভাঙা প্রাচীন বিগ্রহ ও পঞ্চমুখী গণেশ মন্দির। গণেশ মন্দিরের বাঁয়ে অনেক উঁচুতে পাহাড়ের ওপর তাকাতেই চোখে পড়বে 300 বছরের পুরনো ভীল রাজার বিরাট প্রাসাদ। ছোট বড় কয়েকটি দেবদেবের মন্দির বাঁয়ে ফেলে এগোতেই পড়বে অহল্যাবাইয়ের দানে নির্মিত শ্বেত পাথরের শিবের বাহন নন্দীর মন্দির। ওমকারেশ্বর মন্দিরের মুখ্য প্রবেশদ্বারের দুপাশের দেওয়ালে খোদিত দুটি প্রাচীন গণেশের মূর্তি। মন্দিরটি দাঁড়িয়ে আছে মোট 101টি স্তম্ভের ওপর। গর্ভমন্দিরে ঢুকতেই বাদিকে তপস্যারত রাজা মান্ধাতার একটি ছোট মূর্তি চোখে পড়বে। এই বিগ্রহের ঠিক উপরেই একটি অন্ধকারময় কুঠুরি। পূজারীরা বলেন পৌরাণিক যুগে একসময় কিছুকালের জন্য ওই স্থানে বসে তপস্যা করেছিলেন ব্যাসপুত্র সুখদেব গোস্বামী। গর্ভমন্দিরে বিরাজ করছেন রাজা মান্ধাতার পূজিত ওঙ্কারেশ্বর মহাদেব, প্রায় ইঞ্চি ইঞ্চি কালচে খয়েরি রং লিঙ্গের। শিবের চারিদিক বাঁধানো। জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভূ, তাই এখানে লিঙ্গের কোনো গৌরীপট্ট নেই। মন্দির দেওয়াল ঘেঁষে রয়েছে শ্বেত পাথরের পার্বতীর বিগ্রহ। ওঙ্কারেশ্বর মন্দিরটি 5 তলা। একতলায় বিরাজ করছেন ওঙ্কারেশ্বর মহাদেব, দোতলায় স্থাপিত শিবলিঙ্গের নাম মহাকালেশ্বর। সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় যেতে শিবলিঙ্গ চোখে পড়বে, তার নাম সিদ্ধনাথ। এর ডান দিকে রয়েছেন মহাবীর হনুমান। 4 তলায় একটি ছোট্ট প্রকোষ্ঠে রয়েছে নর্মদালিঙ্গ গুপ্তেশ্বর। 4 তলার নাট মন্দির থেকে দেখা যায় নর্মদার দক্ষিণ তটে মান্ধাতা গ্রাম। বাঁয়ে দেখা যাবে কাবেরী ও নর্মদা নদীর সঙ্গম। 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর মাত্র 8 সেকেন্ডের জন্য ওঙ্কারেশ্বর মহাদেবের দর্শন করতে পেরেছিলাম আমরা। মন্দির থেকে কিছুটা গেলেই শঙ্করাচার্যের মন্দির বা গুহা। না, ভিডিও করা আর সম্ভব হয়ে ওঠেনি। ওই যে বললাম আগেই, দেরি হয়ে গিয়েছিল এবং আমাদেরকে ফিরতে হতো, কারণ রাত্রিরে আমাদের ট্রেন ছিল। আর যে দিনটা আমরা চুজ করেছিলাম এই মন্দিরে আসার জন্য, সেই দিনটা ছিল 25শে ডিসেম্বর, তাই রাস্তায় এবং মন্দিরে 2 জায়গাতেই প্রচুর ভিড় ছিল। মাত্র 8 বছর বয়সেই বালক শঙ্কর তার গুরু ঋষি পতঞ্জলির থেকে শুনেছিলেন নর্মদা নদীর একটি গুহায় হাজার হাজার বছর ধরে সমাধিস্থ রয়েছেন মহাযোগী তত্ত্বজ্ঞ গোবিন্দপাদ। ব্রাহ্মণ শঙ্করাচার্য গুরুগৃহ থেকে প্রায় 2 মাসের অধিক সময় পথ চলে উপস্থিত হন নর্মদা তীরে ওঙ্কারেশ্বরে। ঋষিগুরু গোবিন্দপাদের দেখা মাত্রই বুঝতে পারেন যে ইনি অমিত তেজা শঙ্করেরই শিবাবতার, যাকে অদ্বৈত ব্রহ্মবিদ্যা উপদেশ দেওয়ার জন্য হাজার হাজার বছর ধরে তিনি অপেক্ষা করছিলেন। এই শঙ্করই ব্যাসদেবের ব্রহ্মসূত্র, দ্বাদশ উপনিষদ, ভগবদ গীতা, বিষ্ণু সহস্রনাম ও সনদ সুজাতীয় এই 16টি গ্রন্থের ভাষ্য রচনা করেছিলেন।
এবং জগতে তা প্রচার করেছিলেন। আচার্য শঙ্করাচার্যের মতো অজস্র সাধকের পদধূলি পড়েছে এই শিবতীর্থে। পৌরাণিক যুগে ঋষি নারদের আগমন ঘটেছিল এই মহাতীর্থে। মন্দিরের ভেতরে মহাদেবের ছবি তোলা বারণ, তাই যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি, ছবি তুলতে পারিনি। বলা হয় এই ওঙ্কারেশ্বরে নাকি রাত্রিবেলা মহাদেব নিদ্রায় যান। এখানে বাবার শয়ন কক্ষ সাজানো হয়, সেখানে পাশা সাজানো হয়। বাবা নাকি সেখানে বসে পাশা খেলেন। সকালবেলায় পুরোহিত যখন দরজা খোলেন তখন দেখতে পান পাশার গুটি এদিক ওদিক ছড়ানো। শঙ্করাচার্যের গুহার পাশ থেকে যে ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়েছে নর্মদা পর্যন্ত, সে সুন্দর বাঁধানো ঘাটের নাম কোটিতীর্থ। এই ঘাট থেকেই নৌকা করে ওই পারে যাওয়া যায়। ওই পারেই রয়েছেন মমলেশ্বর, যাকে দর্শন করা আমাদের পক্ষে আর সম্ভব হয়নি, আমাদের ফিরে আসতে হয়েছিল। চাইলে যে টোটো বা অটোয় করে তোমরা যাবে ওমকারেশ্বর মন্দিরে, তাদেরকে বললেও তারাও ছেড়ে দেবে মমলেশ্বর মন্দিরের সামনে। ফেরার পথে দেখলাম শয়ে শয়ে শুকনো লঙ্কা নিয়ে বসেছে। শুনলাম এখানে নাকি শুকনো লঙ্কার চাষ হয়, তাই এইভাবে মার্কেট বসে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে একটু আমাদের পাশে থেকো। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে ফিরে আসবো আরও একটি জ্যোতির্লিঙ্গের কাহিনী নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।